সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বললেন সিইসি। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বাতিলের হুঁশিয়ারি। জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় মন্তব্য ফখরুলের। দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান। জুলাই সনদের অধীনেই হবে আগামী নির্বাচন বললেন আখতার। সংবিধান পরিবর্তন ও গণপরিষদ নির্বাচনের দাবি। এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে 2 পরিবারের 9 জন দগ্ধ, সবাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল রাজশাহী লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে নেই, সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না। এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। দেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে আপন আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার ইলেকট্রিক সুইচের মতো না যে চাপ দিলেই সফল হওয়া যায়। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত বিষয়ক এক সেমিনারে অংশ নেন বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, সিস্টেম অনুযায়ী আমলারাই সব ঠিক করে দেন। সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল, তাই না? একেবারে প্রথমে 2008 সালে ভোটই তো দিয়েছিল। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে, একেবারে তার বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এখান থেকে আবার 1 বছরে 1.5 বছরের মধ্যে আপনি সব কিছু ঠিক করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এ সময় তিনি বলেন, বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে কিছুই হবে না। দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। এদিকে প্রেস ক্লাবে বই প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার ইলেকট্রিক সুইচের মতো না যে চাপ দিলেই সফল হওয়া যায়। আজকে মানুষ ভিন্নভাবে চিন্তা করছে। কেন ভিন্নভাবে চিন্তা করছে? সেই উৎসাহ উদ্দীপনা আজকে কোথায় গেল? কেন আজকে মানুষ আশঙ্কা প্রকাশ করছে? কেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে মানুষ সাদরে সম্ভাষণ জানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, তাদেরকে বলেছিল যে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে চাই, তোমরা দায়িত্ব গ্রহণ করো, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও। আজকে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ কেন এই সরকারের কার্যক্রমে কেন তারা হতাশ? এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র এমনভাবে গড়ে তোলা হবে যে রাষ্ট্রে সুশাসন, মানবাধিকার ও মানুষের মৌলিক অধিকার থাকবে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। গতকাল দুপুরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে এবং গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সুহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই সনদের খসড়া সম্পর্কে পর্যবেক্ষণ জানাতে দলের অস্থায়ী কার্যালয়ে রূপায়ণ টাওয়ারে সংবাদ সম্মেলন করে এনসিপি। সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সবার আশা ছিল জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে, কিন্তু তা হয়নি। বাংলাদেশে মানুষের জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সময়কালে মানুষের অবদানের জায়গাগুলোকে তুলনামূলকভাবে দুর্বলভাবে উপস্থাপনের একটা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এটার বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তিনি আরও বলেন, বাংলাদেশের জুলাই সনদের অঙ্গীকারগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নই একমাত্র সমাধান। জুলাই সনদের কার্যকারিতাকে যদি নিশ্চিত করতে হয়, এলএফও করতে হবে। এলএফও করার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করে নতুন সংবিধানে সেগুলোকে যুক্ত করতে হবে। হাসিনার সংবিধানের স্বৈরাচারী উপাদান নিয়ে নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সংশয় প্রকাশ করেন তিনি। নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটা আগে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা কি বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখেই, বহাল তবিয়তে রেখেই যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার ফ্যাসিবাদ ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই সনদকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করলে এর আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিচারপতি AFM আব্দুর রহমান। সেন্টার ফর সিভিল সোসাইটি আয়োজনে গণভোট না অর্ডিন্যান্স প্রসঙ্গ জুলাই সনদ বিষয়ে গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী ও বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির তানিমের সঞ্চালনায় শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সেন্টার ফর সিভিল সোসাইটির সভাপতি আইনজীবী মোহাম্মদ পারভেজ হোসেন। কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী ব্যারিস্টার SM শাহরিয়ার কবির। এ সময় আলোচনায় অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ইসলামী, ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, গুমের শিকার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সহ অন্যরা। নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, সংসদ গঠন করবে, তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে এবং জুলাই সনদকে বাস্তবায়ন কিভাবে করবে, তারা এই জুলাই সনদটাকে একটি অস্থায়ী ক্রান্তিকালীন বিধানাবলী হিসাবে এই সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করে দেবে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আধা পাকা ঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দুটি পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সিদ্ধিরগঞ্জ থানার হিজারিল গ্রামে এই ঘটনা ঘটে। শুরুতে ঘটনাটি গ্যাস লাইন থেকে বিস্ফোরণ বলে জানা গেলেও পরে জানা যায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুন লেগে দগ্ধ হন তারা। আদমজি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মিরন মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফ্রিজটি পরীক্ষা করেছি। দেখা যায় ফ্রিজের কম্প্রেসারটি বিস্ফোরণের ফলে ফেটে গেছে। ওই বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ 9 জনের অবস্থা আশঙ্কাজনক। দোষ না হইলে নেক্সট টাইম 2 বার আগুন লাগা হয়েছে। বাবা বলতেছে না কারখানা খুলে না সাইডে দিয়ে তো পিরিসে আগুন লাগতো। আগুন লাগতে লাগতে এরা সবাই 9 জন মানুষ পুরো পুড়ে গেছে। 1 মাসের একটা বাচ্চা ওইটাও পুড়ে গেছে। ওটার পুরো শরীর ব্যান্ডেজ করে অক্সিজেন লাগায় নাকে পাইপ দিয়ে আর কি রাখছে। 4 বছরের একটা বাচ্চা, ওটার অবস্থা খুবই খারাপ। উনি যখন দৌড়াচ্ছে বুঝি নাই যে আগুন,
সবসময় ওই দিক থেকে পানি দিতেছি করতেছে, এদিক থেকে বলতেছে আগুন আগুন, তখন হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা মিয়াবাড়ির সবুজ কানন এলাকায় মরহুম সাদেক হোসেন খোকা মহিলা মাদ্রাসার ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া রোমানের বাসভবনে এ আলোচনা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। মরহুম সাদেক হোসেন খোকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া রোমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজী সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ। হয়েছি মূল যাতে হেদায়েতের আলো পায় আল্লাহ অজয় পাড়াগা এই এলাকাতে এসে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সহ সকল অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মসজিদের মুসল্লি সহ এলাকাবাসী। নামাজের পর উপজেলা ভোলাবো এলাকায় ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুস সামাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুরে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কেওয়া পশ্চিম খণ্ড বাইতুস-সালাম জামে মসজিদ সংলগ্ন মাঠে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ কাজল শেখ জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে মোবারক হোসেন, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, ফাইজ উদ্দিন সহ আরও অনেকের একটি চক্র তাদের জমি জোরপূর্বক দখল করে নেয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা নিজের জায়গায় গেলে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গাজীপুরের কালীগঞ্জে ইমাম, আলিম ও ওলামায়ে একরামদের সাথে মতবিনিময় করেছেন সাবেক সংসদ AKM ফজলুল হক মিলন। দুর্বাটি দারুস সুন্নত এতিমখানা ও মাদ্রাসায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফি হাবিবুল্লাহ। এ সময় প্রধান অতিথি সাবেক সংসদ AKM ফজলুল হক মিলন আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শকে সমর্থন করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন থানা সদস্য সোলেমান আলম সহ আরও অনেকে। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে জেলা প্রশাসন আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নদী দূষণ রোধ করে নির্মল বাংলাদেশ করি, এই প্রতিপাদ্য নিয়ে আয়োজন করা হয় প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে নদীর বুকে ছুটে চলা রঙিন বৈঠা আর তালে তাল মিলিয়ে গাওয়া মাঝিদের গান, এমন দৃশ্যই দেখা যায় মানিকগঞ্জের বেউথা কালীগঞ্জ নদীতে। প্রতিযোগিতায় নিবন্ধিত ৬৭টি নৌকার মধ্যে ৩০টি নৌকা অংশ নেয় এদিন। প্রায় লক্ষাধিক মানুষ বৃষ্টি উপেক্ষা করে ভিড় জমায় নদীর দুই তীরে। গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান জেলা প্রশাসক। কখনো নৌকা বাইচ দেখিনি, এটাই আমার জীবনের প্রথম নৌকা বাইচ। খুবই সুন্দর লাগতেছে। এটি যদি বছর বছর হতে থাকে আমরা অত্যন্ত আনন্দিত হব। ইতিপূর্বে কখনো এত বড় নৌকা বাইচ আয়োজন মানিকগঞ্জ হয় নাই, কিন্তু আমরা মাঝে মাঝে আয়োজন করে থাকি, মানে দেখা গেল 2-1 বছর পর আয়োজন হয়। অনেক সুন্দর এবং প্রশাসনিক ব্যবস্থাও অনেক সুন্দর। আপনারা জানেন এখানে আমাদের অনেক সরকারি কর্মকর্তা আছে, অনেকে আপনার সিনিয়র সরকারি সচিব লেভেলেরও কর্মকর্তা আছে, জীবনে কোনোদিন নৌকা বাইচ দেখে নাই। আমাদের এই মানিকগঞ্জে পোস্টেড আছে। আজকে মানিকগঞ্জের অর্থনীতি কিন্তু একটা প্রাণচাঞ্চল্য পেয়েছে। হিউজ একটা গ্যাদারিং হবে, কয়েক লক্ষ লোক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখানে জলে, স্থলে এবং আমরা ইয়াতেও আমাদের গোয়েন্দা বিভাগের বিভিন্ন রকমের নজরদারিত্ব আমাদের কিন্তু এখানে আছে। রাজশাহী বাঘা উপজেলায় এশিয়ান টেলিভিশনের ব্যানারে বন্যা কবলিত এলাকার শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, আলু, মুড়ি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
এশিয়ান টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রধান আখতার রহমানের নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন পিটিপি নিউজ টিভির সহ সম্পাদক ও মানবাধিকার কর্মী বিপুল হোসেন সৈকত সহ অন্যান্যরা। ঐতিহাসিক সেই রাজশাহীর বাঘা উপজেলার সেই গড়গড় ইউনিয়নের একটি অংশ, যেটা খানপুর বাজার বলে। আপনারা জানেন যে রাজশাহী বাঘা এবং গোদাগাড়ি এই দুটা ইউনিয়ন উপজেলায় যে বেশ সময় ধরে বর্ষণ এবং নদী। আক্তার ভাই সম্বন্ধে একটি কথা বলবো যে আমি বিগত দিনেও দেখেছি যে সে অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে কাজ করছে। এলাকায় তান না পৌঁছার সংবাদ পেয়ে এশিয়ান টিভির বড় প্রধান আখতারুজ্জামান ভাই ছুটে এসেছে যে আসলে এই মানুষগুলির কাছে ত্রাণ সঠিকভাবে পৌঁছেনি। এবং এই মিডিয়ার মাধ্যমে আমি যারা শুনছেন সবাইকে বলবো যে চট্টগ্রামপুর বিভিন্ন জায়গাতে একাধিকবার ত্রাণ পৌঁছল। আমাদের গড়গড়ি দুর্গম এলাকা যেখানে ত্রাণ একেবারে স্বল্প পরিসরে পৌঁছেছে। গাইবান্ধার সাগাটা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রিয়াজি নেতৃত্বে গতকাল বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে আটক করা হয়। পরে সেনাবাহিনী সাগাটা থানার আসামি হস্তান্তর করে। এই ঘটনায় সাগাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। হিউম্যান রাইট মনিটরিং অর্গানাইজেশন ঢাকা মহানগর উত্তরের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে দক্ষিণখান বাজারে এই হিউম্যান রাইট মনিটরিং অর্গানাইজেশনের উদ্বোধন করা হয়। এ সময় হিউম্যান রাইট মনিটরিং অর্গানাইজেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ রিপন মিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি এইচ.এম. জহিরুল ইসলাম আব্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইট মনিটরিং অর্গানাইজেশন ডিরেক্টরেট জিয়াউল হাসান টিটু। রাজধানীতে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধারণ মানুষের নিত্যদিনের খাবার রুটি ও বিস্কুটের উপর সরকারের আরোপিত অতিরিক্ত ভ্যাটের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে এই সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফুর রহমান ভুইয়া ও ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মামুন এবং সাংবাদিক আফজাল হোসেন সহ আরও অনেকে। চট্টগ্রামে আনন্দঘন পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত হয়েছে এসপিএন সাংস্কৃতিক একাডেমির 14তম বর্ষপূর্তি অনুষ্ঠান। লোহাগড়া উপজেলা মিলনায়তনে এই বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার নাজমুল লাইল। এ সময় এসপিএন সাংস্কৃতিক একাডেমির পরিচালক আকাশ দাসের পরিচালনায় এবং অভিজিৎ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ফারুক রবি, গীতিকার ও সুরকার বেলাল উদ্দিন হৃদয় সহ অন্যান্যরা। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যারা পরবর্তী নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, সংসদ গঠন করবে, তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। এবং জুলাই সনদকে বাস্তবায়ন কিভাবে করবে? তারা এই জুলাই সনদটাকে একটি অস্থায়ী ক্রান্তিকালীন বিধানাবলী হিসাবে এই সংবিধানের ৪র্থ তফসিলে অন্তর্ভুক্ত। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে জানিয়ে দিব বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বললেন সিইসি। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বাতিলের হুঁশিয়ারি। জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় মন্তব্য ফখরুলের। দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান। জুলাই সনদের অধীনেই হবে আগামী নির্বাচন বললেন আখতার। সংবিধান পরিবর্তন ও গণপরিষদ নির্বাচনের দাবি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে 2 পরিবারের 9 জন দগ্ধ, সবাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।